জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনাকে হয়তো লাইক দিব, হাহা দিতে চাই একজনকে। হা 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 কাকে দিতে চান? জি, হাহা দিতে চাই একজনকে যিনি সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের পতন চেয়েছেন। তো তার আগেরও বেশ কিছু কার্যক্রম দেখেছি তো। তো আমার সবকিছু আচ্ছা। মিলে মনে হয় তিনি বাংলাদেশের রাজনীতির আসলে ধারাটা বোঝেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফব টিভি প্রেজেন্টস ফব গ্লোবাল পালস অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের করা প্রশ্নের উত্তর দেন একজন সম্মানিত অতিথি। তো তার এই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সম্মানিত সংসদ সদস্য, যিনি সদ্য শপথ নিয়েছেন এবং বিশিষ্ট লেখক গবেষক, পেশায় যিনি একজন শিক্ষক, বর্তমান সময়ের যিনি আলোচিত একজন নেত্রী মার্জিয়া মমতাজ আপু। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আপু, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জানি খুবই ব্যস্ত সময় পার করছেন। মাত্র হয়তো ৩-৪ দিন আগেই আপনারা নারী সংরক্ষিত নারী আসনে শপথ নিয়েছেন যারা। তো আমি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এবং দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো আমরা শুরুতেই প্রশ্ন করব, আপনি একটি দল থেকে সংরক্ষিত নারী আসনে জন্য আপনি মনোনীত হয়েছিলেন বা পরবর্তীতে শপথ নিলেন। তো সংসদের নারীদের জন্য কোন বিষয়গুলোকে আপনি এবং আপনার দল অগ্রাধিকার দিবেন? জি, আমরা তো আহ, একটা যে সংসদীয় ব্যবস্থার যে নিয়মটি সেই হিসেবেই আমরা এখানে যুক্ত হয়েছি এবং আসন সংখ্যার অনুপাতে যে মহিলা সিট গুলো আমরা পেয়েছি তার মধ্যে জোট হিসেবে আমরা 13টি পেয়েছি। আর আহ, এর মধ্যেও বেশ কিছু সিট দল থেকে জোটের বিভিন্ন অংশীদারদের মধ্যে বন্টন করা হয়েছে যেন এখানে একটা মোটামুটি গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ইনশিওর করা যায়। তো একজন এমপি হিসেবে ভূমিকা রাখার জায়গা তো আসলে নির্দিষ্ট। সেটা হচ্ছে যে আইন প্রণয়নে ভূমিকা রাখা, পরামর্শ দেওয়া এবং যদি কোনো সংসদীয় কমিটির সাথে কাজ করার সুযোগ থাকে আমরা সেগুলো করব। আর সেই সাথে আমাদের দল যেই ইশতেহারকে সামনে রেখে বা যে উদ্দেশ্যকে সামনে রেখে নির্বাচনে এসেছে, নির্বাচন করেছে, আহ, বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টর গুলোতে উন্নয়নের চিন্তা করা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চিন্তা করা, কাজ করা। উম, আমরা জুলাইয়ের সেই দিনগুলোকে সামনে রেখেই আমাদের এই কর্মপন্থা নির্ধারিত করতে চাই। জি, খুবই চমৎকার আপনাদের আপনার এবং আপনার দলের পরিকল্পনা। তো আপনি নিজেও একজন উচ্চশিক্ষিত এবং পেশাজীবী মানুষ। আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তো এই আধুনিক তরুণ প্রজন্মকে রাজনীতিতে আকৃষ্ট করার জন্য আপনাদের কোনো চিন্তা বা কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আসলে এখানে একটা পরিবেশ নিশ্চিত করা দরকার। নাম্বার 1 হচ্ছে এখানে একটা সুস্থ পরিবেশ থাকবে যেখানে মেধার হিসেবে মানুষ আ তার অবদান রাখার সুযোগ পাবে। দ্বিতীয়ত হচ্ছে সবারই নিরাপত্তা দরকার। যেকোনো কাজে, যেকোনো পেশায় কিংবা যেকোনো ইচ্ছা বাস্তবায়নের জন্য, দেশের জন্য কাজ করার জন্য মানুষের জীবনে নিরাপত্তা দরকার। আর তৃতীয়ত হচ্ছে এমন একটা পলিটিক্যাল ফিলসফিকে নিয়ে কাজ করা, যেটা আসলে একই সাথে রাজনীতি যে করছে তার নিজের এবং সে যার জন্য করছে দেশের বা দেশের মানুষের সবার একত্রে কল্যাণ হয়। তো এই ৩ টা জিনিসকে যদি চিন্তা করি, তাহলে আমরা পলিটিক্যাল ফিলসফির জায়গায় অনেকগুলো নতুন জিনিস এবং পরিচ্ছন্নতার ছাপ রাখতে ইতিমধ্যে সমর্থ হয়েছি। আর নিরাপত্তার যে ব্যাপারটি আছে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। আপনি জানেন যে এই নির্বাচনেও আমরা আমাদের আম দেশেই দেশেই ২ টি জায়গায় যিনি প্রার্থী ছিলেন তার মৃত্যু দেখেছি। একটাতে সরাসরি তাকে হত্যা করা হয়েছে। আরেকটাতে তার এলাকায় বিভিন্ন ধরনের সহিংসতা সৃষ্টি করা হয়েছে। আমি শেরপুরের কথা বলছি। তো এই জায়গাটাতে আসলে এমন পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে আসলে তরুণরা স্বভাবতই আকৃষ্ট হবে। সবার তো এক্সপার্টিস সবকিছুতে না।
কিন্তু জি যার এক্সপার্টিস আছে সে যেন এখানে আসতে পছন্দ করে, সামনে আসুক বা নেপথ্যে কাজ করুক, রাজনীতিতে ভূমিকা রাখার জন্য কাজ করে, পরিবেশটা তৈরি করা হচ্ছে আমাদের কাজ। আমরা সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং দলের ভিতরেও এটা অ্যাকোমোডেট করা হয় যে মেধাবী এবং সৎ নেতৃত্বকে সামনে এগিয়ে দেওয়ার কাজটি আছে। তো সবকিছু মিলে আমরা মনে করি যে পথ আরো যেতে হবে, কিন্তু আমরা হাঁটাটা শুরু করেছি। জি। তো আপনি আসলে বলছেন যে তরুণদেরকে এটার দিকে বিভিন্নভাবে মোটিভেশন করতে হবে, সংযুক্ত করতে হবে তাদেরকে। তো আপনার আসলে অনুপ্রেরণা কে এই যে রাজনীতির পেছনে আসার পেছনে রাজনীতিতে? জি। আমি আসলে পেশাজীবী। আমার এরকম আম সরাসরি রাজনীতিতে আসার খুব বেশি দিন হয় নাই। আমি পেশাজীবী বিভাগের সাথেই কাজ করেছি। পেশাগত দক্ষতার জায়গা থেকে এবং পেশাগত নিরাপত্তা, দক্ষতা এই এবং বাংলাদেশের জন্য অবদান রাখা এই জায়গাগুলোতে কাজ করেছি। তো আ রাজনীতিতে আসার জন্য আসলে দেশের কাজে উম লেগে যাওয়ার জন্য নিশ্চয়ই আ একটা মানুষের সামনে তো একটা রোল মডেল থাকে। তো ১ম জি, টা বলতে পারি যে আমি মিশরের জাইনাব গাজালির কথা মনে হয়। যিনি জি। অ্যা সেই সময়ের স্বৈরতান্ত্রিক শাসক জামাল নাসিরের কাছে নির্যাতিত হয়েছিলেন। কিন্তু কখনো মাথা নত করেন নাই। এরপর আমাদের উপমহাদেশে তো উদাহরণ কম নাই। আমরা মাওলানা মওদুদীকে দেখেছি এবং তার ইসলামী রাজনীতির যে সূচনা যার মাধ্যমে হয়েছে এই উপমহাদেশে। এছাড়া অসংখ্য মানুষ যারা আমাদেরকে প্রতিদিন উদ্দীপনা দিচ্ছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের পরে জুলাইয়ের যে শহীদদের তাদের আম আমাদেরকে ধার দিয়ে যাওয়া যে প্রেরণা, সেটা আমাদের জন্য অনেক বড় একটা স্পিরিট। জি, খুবই চমৎকারভাবে আপনি আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। তো আমি জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগতভাবে আপনাকে নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা মহল নানা ধরনের স্কিম, ছবি, ভুয়া তথ্য ছড়াচ্ছে। এদের ব্যাপারে আপনার কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা তাদের ব্যাপারে কি বলতে চান আপনি? আচ্ছা, যে মানুষগুলো আসলে এগুলো করে যেকোনো কাজে যখন আপনি দেখবেন যে অ্যা ওরা যদি মনে করে যে কাউকে দিয়ে পরিবর্তন সম্ভব, তাহলে সেই পরিবর্তনে যারা ভয় পায় এবং সেই পরিবর্তনের পেছনে যাদের কালো চেহারাগুলো লুকানো এবং তারা ভয় পায় যে তাদের চেহারাগুলো বের হয়ে যাবে বা তার বা তার দলের, তারা খুবই আশঙ্কিত হয়ে যায়। সুতরাং আমি এগুলোকে মূল্য দেওয়ার পক্ষপাতী না। আমি এগুলোকে দেখি না। ১ম কথা। কিন্তু ২য় কথা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যাপারগুলোকে নিয়ে যখন আলাপ হবে, তখন সেখানে আমাদের কিছু করার কাজ আছে। আপনি দেখবেন গতকাল একটি জাতীয় দৈনিকে আমাকে নিয়ে একটি নিউজ হলো এবং সেখানে উদ্দেশ্যমূলকভাবে শিরোনামে এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, জি। যেটাকে আসলে নেগেটিভলি মানুষ আমার বিরুদ্ধে ব্যবহার করছে। এখন দেখেন একটা নিউজে তো মানুষ পুরোটা পড়ে না। সে হেডিংটা আপনি দেখে এবং আপনি কি দেখে তাহলে নিচে এক্ষেত্রে ওই সংবাদ গালি মাধ্যম দিচ্ছে। বা ওই পত্রিকাকে দোষ দিতে চাচ্ছেন? তাদের হেডলাইন অবশ্যই। যেটা ছিল, তারা হয়তো ভেতরে আপনার নামে অনেক কিছু তথ্য দিয়েছে, পজিটিভ বলেছে। বাট হেডলাইন যেটা ছিল, জি, সেটা দেখলে যে কেউ বিভ্রান্ত হতে পারে। সেটা আমাদের চোখে এবং এসেছে। হয়েছে। তো আপনি কি জি। হয়েছে, হ্যাঁ, বিভ্রান্ত হয়েছে। এখন এবং এইটাকে আপনি অজস্র গালিগালাজ করেছে। আমি যেটা করেছি আমি আমার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছি এবং তাদের ৩ জন দায়িত্বশীল ব্যক্তিকে আমি ইমেইলের মাধ্যমে আমার প্রতিবাদটা পাঠিয়েছি। পরবর্তীতে উনারা আমার প্রতিবাদের নিউজটাও দিয়েছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই যে ১ম নিউজটা এটা সরান নাই বা এটার হেডিং থেকে এডিট করেন নাই। এইটা কি আসলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্য কিনা বা টিআরপি না হাই এটা করার এটা জন্য এটা 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 এত হালকা ব্যাপার না। এটা অনেক ডিপ রুটেড। এখানে আপনি দেখবেন যে একেকজন মানুষের ব্যাপারে যে রিউমার গুলা ছড়ানো হয়। আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রীকে এই পত্রিকাটি খাম্বা তারেক বলত। জি, তাই না? এবং তার ব্যাপারে এই দুর্নীতিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এখনো যদি এটা হয় আমি মনে করব যে এখানে সরকারের কিছু কাজ করার আছে। এটা সতর্ক করে দেওয়া দরকার। মত প্রকাশের স্বাধীনতা পত্রিকার থাকবে কিন্তু পত্রিকা রিউমার ছড়াতে বা মুখরোচক কথা নিয়ে সেটাকে ন্যাশনালাইজ করার দায়িত্ব তো তার না। জি। সে তো তার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এই কথাগুলো বলতে পারে না। তো সুতরাং আমি মনে করব যে এইখানে যদিও এটা হয়েছে আমার সাথে, এটা ভবিষ্যতে আরো অনেকের সাথে হতে পারে। কারণ এটা অতীতে অনেকের সাথে হয়েছে। এটার ব্যাপারে আমাদের একটা নীতিমালা দরকার এবং যেই নিউজ মিডিয়া নারীর মূল্যায়ন নিয়ে কথা বলে, নারীর বাক স্বাধীনতা নিয়ে কথা বলে, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে, তাদের কাছ থেকে এটা আসলে একেবারেই আনএক্সপেক্টেড।
আচ্ছা, তো আপনি বললেন যে এই পত্রিকা একসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খাম্বা তারেক বলেছে বা আদার্স অনেককেই নিয়ে রাজনৈতিক অনেক ব্যক্তিকে নিয়ে তারা নোংরামে ছড়িয়েছে। কিন্তু আমরা দেখলাম যে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি যে দল থেকে মনোনীত হয়েছেন, সেই দলের অনেক কেন্দ্রীয় নেতারা, আমি যদি নাম ধরে বলি, অনেকেই আছেন যারা সরাসরি গিয়ে বলেছে উনি এই পত্রিকার ফ্যান, নিয়মিত লেখেন, পড়েন অথবা অনেক প্রত্যাশা তারা এটার মধ্যে দেখিয়েছেন। তো একদিকে যেখানে ওই পত্রিকাটি নিয়মিতভাবেই আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হেডলাইন বা নিউজের মাধ্যমে অপমানিত করছে। বাট আপনাদের নেতারা গিয়ে সেখানে এটা জানালো। এক্ষেত্রে এটাকে কিভাবে দেখেন বা এটা কি আদৌ ঠিক হয়েছে কিনা তাদের বলাটা? জি। শুধু কি তা দেখেন সরকারি পত্রিকাগুলো এই কাজটা কোনো করে। পদক্ষেপ নেবে এটার বিরুদ্ধে? নাকি বিরোধী দলে থাকা অবস্থায় আপনাদেরও কোনো এটার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ বা কোনো কিছু আপনাদের আছে? বিরোধী দলের হাতে তো সেই ক্ষমতাটা নাই। তাই না? এখন দেখেন নির্বাচনের আগে এই পত্রিকাগুলোই আমাদের এখন যারা সরকারের ক্ষমতায় এসেছেন তাদেরকে বিভিন্নভাবে অ্যাম স্তুতি গেয়েছে। বলেছে জনাব তারেক রহমান আপনি আরেকটু আগে দেশে আসলে ভালো হতো। অথচ এরাই যখন তারেক রহমান দেশ ছেড়ে যান, তাকে নিয়ে কার্টুন ছাপা থেকে শুরু করে সব ধরনের কাজ করেছে। জি, সেই ইতিহাস মাথায় থাকলে এখন তো এটা সরকারের কাজ। কিন্তু এটা কেন যেন সবসময় বিরোধী দলের কোর্টে বলটা ঠেলে দেওয়া হচ্ছে। বিরোধী দল কেন কিছু করছে না? যার হাতে ক্ষমতা থাকবে আমি তাকে প্রশ্ন করতে চাই। আমি দেখতে চাই যে তাকে প্রশ্ন করা হচ্ছে। একজন একটা সৌজন্য সাক্ষাতে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন। এটা তার ব্যাপার এবং সাথে, সাথে অ্যাডিশনালি ব্যাপার হচ্ছে যে তিনি কি ওখানে গিয়ে হুমকি দিবেন? এটা তো শিষ্টাচারের পর্যায়ে পড়ে না। কিন্তু যাদের এই কাজগুলো করার কথা তারা করছেন কিনা সেখানে প্রশ্ন না করে আমরা যখন একজনের শিষ্টাচার সম্পন্ন একটা বক্তব্যকে প্রশ্ন করি তাহলে এখানে মনে হয় যে আমরা আসলে ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতে চাচ্ছি না। তাই না? বা পারছি না। জি। তো আপু, আপনাকে নিয়ে আপনার অর্থাৎ আপনার যারা নেগেটিভলি বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়িয়েছে এমন কাউকে কি আপনারা করতে পেরেছেন? লোকেটেড বা তাকে কি ধরতে পেরেছেন বা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা আপনি? না, আমি এরকম ধরনের কোনো কিছু করি নাই। কারণ এটা আমার কাছে অপ্রয়োজনীয় কাজ মনে হয়। কারণ সামাজিক জি, যোগাযোগ মাধ্যমে যারা ফেক একটা আইডি ব্যবহার করে আমার নামে এই কথাগুলো বলছে, যারা এর আগে আরো অনেকের নামে বলেছে, এদেরকে আমি আমার পথের বাধা মনে করি না। এরা হচ্ছে পথের ধুলার মতন বাতাস আসলে চলে যাবে। তো এখানে সময় নষ্ট করা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে আপনি যে মামলার কথা বলছেন বা অভিযোগের কথা বলছেন, আমি অনেক সময় বিভিন্ন জায়গায় পোস্টেড কিছু নেতাকে সরকারি দলের আমাকে গালিগালাজ করতে দেখি। আমাকে নিয়ে বানোয়াট ফটোকার্ড প্রচার করতে দেখছি। কিন্তু এখানেও আমার হাত পা বাঁধা। আমি কিছু করতে পারছি না। কারণ হচ্ছে এই যে অভিযোগ এবং সেটার সমাধান পাওয়া এই রাস্তাটা স্মুথ না। সেই আচ্ছা, আমি ডিজিটাল একটা ছোট্ট সিকিউরিটিতে প্রশ্ন রাখি। যখন জি, জি। জি, আপনি এই সময় যে অভিযোগটা করলেন যে এই সরকারের বিভিন্ন নেতারা বা দলের অনেকে লিড পর্যায়ের নেতারা আপনাকে নিয়ে বিভিন্ন অশ্লীল মন্তব্য বা ফটোকার্ড ছড়াচ্ছে। তো এই সমস্যাটা কি আপনি আওয়ামী আমলে বা ফ্যাসিবাদ আমলে ফেস করেছেন কিনা? এমন কিছু কি আপনার সাথে হয়েছিল? জি, জি। এটা সবসময় হয়েছে। এটা সবসময় হচ্ছে। আমি ২০১০ থেকে রাজনীতি বিষয়ে লিখেছি, কথা বলেছি। তখন শুরুতে ব্লগে বলতাম, এরপরে ফেসবুকে বলেছি এবং এটা আমরা ফেস করেছি। এবং আমরা আসলে একটা আম আমি বলব যে এটা একটা মিথ্যা আশাই হয়তো আমরা নিজেদেরকে দিয়েছিলাম যে আমাদের এতদিনের যারা সঙ্গী, ফ্যাসিবাদের সময়ে যারা আমরা উভয়ে অত্যাচারিত হয়েছি, তারা আমাদের সাথে অন্তত এই কাজটা করবেন না। কিন্তু এটা হয় নাই। তাই না? আমরা আমরা ডাকসু নির্বাচনের সময় দেখলাম, ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে দাঁড়ানোর কারণে কিংবা শিবিরের প্যানেলের একজনকে নিয়ে একটা পজিটিভ বাক্য বলার কারণে ইভেন তারা তাদের টিচারকেও ছাড়ে নাই। তাকে নিয়ে নানা রকম অশ্লীল কথা বলেছে, ছবি জি। বানিয়েছে, ভিডিও বানিয়েছে এবং এখনো সেগুলো চলছে। তো এটা আসলে আমাদের দীর্ঘ সময়ের যারা সহযাত্রী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের, আমরা তাদের কাছ থেকে এটা আশা করি নাই। কিন্তু আনফরচুনেটলি এটা আমাদেরকে দেখতে হচ্ছে। জি, আমরা একে প্রায় অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে পেলাম। বিভিন্ন বিতর্কিত বিষয়ের উত্তর আপনি খুব সাবলীলভাবে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ফব টিভি প্রেজেন্টস ফব গ্লোবাল পালস অনুষ্ঠানটি। আজকে আমাদের অতিথি ছিলেন আ বর্তমান সংসদের যিনি একজন সংসদ সদস্য এবং লেখক, গবেষক এবং শিক্ষক, পেশায় একজন শিক্ষক মার্জিয়া মুমতাজ আপু। তো আমরা আ আমি আশা রাখছি যে দর্শক যারা শুনেছেন আপনারাও আ
স্বতঃস্ফূর্তভাবে শুনেছেন এবং আপনারাও আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর যথাযথ পেয়েছেন। আমরা আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা আবারও এমন কোনো গুণী ব্যক্তিকে আমাদের এই স্টুডিওতে হাজির করব, কথা বলবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।